রাশিয়া ইউক্রেন কিংবা ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ নিয়ে সরগরম গোটা বিশ্ব। বিগত সময়ে বিভিন্ন যুদ্ধের ইতিহাসও অনেকের জানা, কিন্তু পাখির বিরুদ্ধে যুদ্ধের ব্যাপারটি কে শুনেছেন? আজ এমনই এক আশ্চর্যজনক যুদ্ধের কথা বলবো। নিশ্চয় প্রশ্ন জাগছে, এই যুদ্ধে কারা জয়লাভ করেছিল, কেমন ছিল পরিস্থিতি? চলুন ঘুরে আসা যাক 1932 সালে ঘটে যাওয়া অদ্ভুত সেই যুদ্ধের ময়দান থেকে। উচ্চতায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পাখি ইমু। উঠতে না পারলেও খুব দ্রুত দৌড়াতে পারে। অস্ট্রেলিয়ায় আদিকাল থেকেই বসবাস এই পাখির। দেশটির জাতীয় পাখি হিসেবেও হয়তো অনেকে চেনেন। তবে 1932 সালে অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের এলাকা ক্যাম্পিয়ানের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল হাজার হাজার ইমু। প্রজননের জন্য প্রতি বছর উপকূলীয় এলাকা থেকে ভেতরের অঞ্চলে চলে যায় এই পাখি। এর মধ্যেই হাজার হাজার ইমুর নজরে পড়ল ক্যাম্পিয়ান এলাকার বিস্তীর্ণ কৃষি জমি। এটি তাদের প্রজননের জন্য ভালো তো বটেই, পাশাপাশি খাবার দাবারের সমস্যাও মিটবে। যেই ভাবা সেই কাজ। সেই কৃষি জমিতেই প্রজনন সহ খাবার সংগ্রহ করতে লাগলো 20,000 ইমু। পাশাপাশি খরগোশদের উৎপাত ঠেকাতে কৃষকরা কৃষি জমির চারপাশে যেসব বেড়া দিয়ে রেখেছিলেন সেগুলো নষ্ট করতে থাকে ইমুরা। মাথায় হাত পড়ল কৃষকদের, নষ্ট হচ্ছে ফসল। অন্যদিকে এই সময়টিতে শিল্পোন্নত দেশগুলোর ইতিহাসে চলছিল সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা, যা 1929 থেকে 1939 সাল পর্যন্ত স্থায়ী ছিল। 659 banks were closed in 1929, and by 1933 1/4 of America's banks had failed. এই মন্দা ইতিহাসের পাতায় দ্য গ্রেট ডিপ্রেশন নামে পরিচিত। অর্থনৈতিক মন্দার মধ্যে কৃষকদের ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও মেনে চলেনি অস্ট্রেলিয়ার সরকার। পাশাপাশি কমে যাচ্ছিল গমের দাম। মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় হাজার হাজার ইমু। সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চান কৃষকরা। এর আগে প্রথম বিশ্বযুদ্ধের পর যুদ্ধফেরত অনেক সৈন্য ক্যাম্পিয়ান এলাকায় বসতি স্থাপন করেন। তাদের অনেকেই আবার জড়িয়ে পড়েন এই কৃষিকাজে। তারাই ইমু পাখির উৎপাতের বিষয়ে আলোচনা করতে যান তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী জর্জ পিয়ার্সের কাছে। এরপর কি হলো? 2 নভেম্বর রয়্যাল অস্ট্রেলিয়ান আর্টিলারির 3 সৈন্যকে মেশিনগান সহ পাঠানো হলো ক্যাম্পিয়ানে। উদ্দেশ্য ইমুদের প্রতিরোধ করা। কিন্তু এই পাখির সংখ্যা তো আর 100-200 নয়, 20,000। শুরু হলো পাখির বিরুদ্ধে যুদ্ধ। স্থানীয় গণমাধ্যমগুলো প্রচার করতে থাকে মেরে ফেলা হচ্ছে হাজার হাজার ইমু। অন্যদিকে এই অভিযান পরিচালনা করা এতটা সহজ ছিল না। যুদ্ধের প্রথম দিন 2 নভেম্বর সৈন্যদের নজরে পড়েছিল 20টি ইমু। তবে মেশিনগানের সীমার বাইরে ছিল সেগুলো। তাই অতর্কিত আক্রমণের পরিকল্পনা করেন সৈন্যরা। কিন্তু আক্রমণ চালাতে না চালাতেই পাখিরা ছোট ছোট দলে ভাগ হয়ে দৌড়াতে শুরু করে এবং নাগালের বাইরে চলে যায়। কঠিন হয়ে পড়ে আক্রমণ চালানো। তবে দ্বিতীয়বার আক্রমণের সময় অবশ্য কিছু ইমু মেরে ফেলতে পারেন সৈন্যরা। এই যুদ্ধে সৈন্যদের কমান্ডার ছিলেন মেজর মেরেডিথ। নাকানি চুবানি খেয়ে ইমুর পালকে তিনি আর্মিদের ট্যাঙ্কের সাথে তুলনা করেন। এমন পরিস্থিতিতে নানা চিন্তা ভাবনার পর 4 নভেম্বর ক্যাম্পিয়ান এলাকায় একটি বাঁধের কাছে অতর্কিত আক্রমণের পরিকল্পনা করেন তিনি। যেই ভাবা সেই কাজ। বাঁধের কাছেই ওত পেতে থাকেন সৈন্যরা, আর আশপাশে ভিড় করতে থাকে প্রায় 1,000 ইমু। চোখের সামনে বড় সুযোগ, নাগালের কাছে না আসা পর্যন্ত চলতে থাকে অপেক্ষা। কিন্তু এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া হয়ে যায়। মাত্র 12টি ইমুকে হত্যার পর গোলযোগ বাঁধে মেশিনগানে। এই সুযোগে দৌড়ে নিজেদের প্রাণ বাঁচায় ইমুরা। ভিন্ন পথে যাওয়ার সুযোগ খুঁজতে লাগলেন মেরেডিথ। এদিকে অদ্ভুত এই যুদ্ধের 6ষ্ঠ দিন অর্থাৎ 8 নভেম্বরের মধ্যেই খরচ হয়ে যায় 2,500 গোলাবারুদ। অথচ কাজের কাজ কিছুই হয়নি। কতটি ইমু মারা যায় তাও ছিল অস্পষ্ট। কেউ দাবি করে 50টি ইমুকে মেরে ফেলা হয়েছে, কেউ জানায় 250 থেকে 300টির কথা। তবে ইমুদের হাতে হতাহতের শিকার হননি কোনো সৈন্য।
ব্যর্থতা কাঁধে নিয়েই শেষ হয় পাখিদের বিরুদ্ধে যুদ্ধের প্রথম চেষ্টা। এদিকে স্থানীয় গণমাধ্যমে এই অভিযান নিয়ে বিরূপ মন্তব্য শুরু হয়ে যায়। সৈন্যদেরকে অপমানও করা হয়। বলা হচ্ছিল মাত্র কয়েকটি ইমু হত্যার পর এই অভিযান প্রত্যাহার করে সৈন্যদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এটি করেন জর্জ পিয়ার্স। এদিকে সৈন্য প্রত্যাহারের পর ঝামেলামুক্ত হাজার হাজার ইমু স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে থাকে কৃষি জমিতে, চলতে থাকে প্রজনন এবং খাবার সংগ্রহ। অন্যদিকে সাহায্যের জন্য মরিয়া হয়ে পড়েন কৃষকরা। হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, যে করেই হোক ইমুর পালকে প্রতিহত করতে হবে। ইমুদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধের জন্য সমর্থন আসে পশ্চিম অস্ট্রেলিয়ার রাজ্য প্রধান জেমস মিচেলের পক্ষ থেকে। পাশাপাশি যুদ্ধ পরিচালনায় সেনা এবং অস্ত্র সাহায্যের অনুমতি দেয় প্রতিরক্ষা বিভাগ। 12ই নভেম্বর শুরু হয় এই যুদ্ধের দ্বিতীয় পর্ব। আগের তুলনায় এবারের অবশ্য ফলাফল ভালো। প্রথম দিনে হত্যা করা হয় 40টি ইমু। দাবি করা হয় এই যুদ্ধে প্রায় 1000 খানিক ইমুকে হত্যা করা হয়েছে, যা বলেছিল কমান্ডার মেরেদিথ। তিনি আরও জানান, প্রতিটি ইমু হত্যায় খরচ হয়েছে 10টি বুলেট। এছাড়া আহত হওয়ার পর আরও 2500 ইমুর মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়, যদিও 20,000 ইমুর তুলনায় এ সংখ্যা অতি নগণ্য। শেষমেশ 10 ডিসেম্বর প্রত্যাহার করে নেওয়া হয় সেনা সদস্যদের। তারপরও কোনোভাবেই থামানো যায়নি ইমুদের। সত্যি কথা বলতে ইমুর পালকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টার ফাঁকে সৈন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণটাই হয়। এছাড়া বড় কোনো সাফল্য আসে না, বরং আরও সতর্ক হয়ে যায় ইমুরা। ক্যাম্পিয়ন এলাকায় যুদ্ধক্ষেত্রের পাশের একটি জায়গার মালিক ছিলেন র্যালফ ইংলিশ। ইমুদের বিরুদ্ধে যুদ্ধের সময়টাই বাবাই তাদের খামারটি চালাতেন। 2022 সালে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম এবিসি নিউজকে র্যালফ বলেন, শুষ্ক মৌসুমে ইমুরা স্বাভাবিকভাবেই দক্ষিণ দিকে চলে আসতো। এর মধ্যে যখন কৃষি জমিতে ফসল অথবা গম দেখতে পাই, ইমুর পাল ভাবতে শুরু করে এবার তারা স্বর্গে চলে এসেছে। তারা ফসল খেলেও বড় কোনো সমস্যা ছিল না। সমস্যা হলো তারা ফসল মারিয়ে নষ্ট করে চলে যেত। এদিকে দ্য গ্রেট ইমুয়ার নামে পরিচিত এই যুদ্ধ অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে উপহাসের জন্ম দিয়েছিল। কৃষকদের কথা ভেবে অনেকে এই অভিযানকে সাধুবাদ জানালেও মেনে নিতে পারেননি পরিবেশবাদীরা। তারা এই অভিযানকে অমানবিক বলে উল্লেখ করেন। এদিকে বিভিন্ন পন্থা অবলম্বন করেও ইমুদের অবাধ বিচরণ দূর করা সম্ভব হয় না। ভেস্তে যায় নানান পরিকল্পনা। যুদ্ধে কার্যত পরাজয় মেনে নিতে হয় অস্ট্রেলিয়ার বাহিনীকে। তারা বুঝতে পারে শুধু মানুষই নয়, অন্যান্য প্রাণীরও রয়েছে নিজস্ব শৃঙ্খলা। আর সে কারণেই যুদ্ধাস্ত্র দিয়েও ইমুদের বিপক্ষে পরাজয় হয় তাদের। তারপর কি হলো? এই যুদ্ধের পর ফসলি জমির চারপাশে আরও অত্যাধুনিক বেড়া লাগিয়ে এবং ফসল রক্ষার কৌশল অবলম্বন করে চলতে থাকেন ক্যাম্পিয়ন এলাকার বাসিন্দারা। ধীরে ধীরে তাদের মানিয়ে নিতে হয় ইমুদের পালের সঙ্গে। দ্য গ্রেট ইমুয়ারের 100 বছর হতে চলল। আজও কিন্তু সগৌরবে অস্ট্রেলিয়া জুড়ে বিচরণ করে বেড়াচ্ছে ইমুদের পাল। সেই যুদ্ধকে বর্তমান ইমুদের টিকে থাকার লড়াই হিসাবেও দেখানো হয়। ন্যাশনাল জিওগ্রাফির তথ্য অনুযায়ী বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছে 6 লাখেরও বেশি বন্য ইমু, অর্থাৎ সময় গড়ালেও কমেনি ইমুর সংখ্যা। 1999 সালে অস্ট্রেলিয়ার পরিবেশগত আইনের অধীনে সংরক্ষিত রয়েছে এই পাখিটি। পাশাপাশি উন্নত বেড়া স্থাপন, ড্রোন নজরদারি সহ বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে অস্ট্রেলিয়ার পশ্চিম অঞ্চলেও চলছে কৃষিকাজ। পরবর্তী সময়ে প্রাণীদের টিকিয়ে রেখে কিভাবে ভিন্ন পন্থা অবলম্বন করে কৃষিকাজ চালিয়ে নেওয়া যায় তাই করে দেখিয়েছে অস্ট্রেলিয়ার প্রশাসন। দ্য গ্রেট ইমুয়ারের কাণ্ড কারখানা নিয়ে আজও কথা হয় অস্ট্রেলিয়ায়। আর সেই যুদ্ধ নিয়ে নির্মাণ করা হয়েছে একটি সিনেমাও, দ্য ইমুয়ার নামে। সিনেমাটি 2023 সালে রিলিজ পায়। সেই ভিন্ন রকম যুদ্ধের ময়দান থেকে ঘুরে আসতে চাইলে দেখে আসতে পারেন সিনেমাটি। ইমু পাখিদের বিরুদ্ধে এই অভিযান চালানোর জন্য না হয় একটা কারণ ছিল, কিন্তু একবারও কি ভেবে দেখেছেন কারণ ছাড়াও আমরা আমাদের নিজেদের বিনোদনের জন্য মেরে ফেলছি অসংখ্য পাখি।
বছরের শেষ দিন অর্থাৎ 31st নাইটে আতশবাজি ফুটিয়ে আমরা আনন্দ উল্লাস করি, কিন্তু এই আতশবাজির কারণে মৃত্যু হয় অসংখ্য পাখির। যে পাখিটা আপনার জানালার পাশে বসে খাবার সংগ্রহ করতে আসে অথবা বাসা বানিয়ে থাকে আপনাদেরই গাছে, তারও মৃত্যু হতে পারে আপনার আতশবাজিতে। আমরা অবশ্যই আনন্দ করব, কিন্তু সেই আনন্দ যাতে কোনো প্রাণীর ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায়। আমাদের পৃথিবী বাসযোগ্য হয়ে উঠুক সকল প্রাণীর জন্যই। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকুন, ভালো থাকুন।